আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় 2026 সালের এসএসসি শিক্ষার্থীবৃন্দ, মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম। বন্ধুরা, আর কয়েকদিন পরেই তোমাদের এসএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। শেষ মুহূর্তে প্রস্তুতি হিসাবে পাঞ্জেরি টেস্ট পেপার থেকে যে স্পেশাল মডেল টেস্টগুলো আছে, এক্সক্লুসিভ মডেল টেস্ট, সেগুলো সমাধান করে দেখাচ্ছি। আজকের এই পর্বে মডেল 3 এর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। সংক্ষিপ্ত প্রশ্নোত্তরে এখানে প্রথম যে প্রশ্নটা আছে, ক নম্বর 9 ক, বলা হয়েছে উপাত্তের প্রচুরক 49.75, L ইকুয়াল টু 48, F1 হচ্ছে 7, F2 17 হলে শ্রেণী ব্যবধান নির্ণয় করো, অর্থাৎ H এর মান নির্ণয় করতে হবে। প্রথমে যে তথ্যগুলো দেয়া আছে সেগুলো দেওয়া আছে লিখে নিবে। এরপর যেহেতু প্রচুরক দেয়া আছে, এখানে প্রচুরকের তথ্যগুলো দেয়া আছে, প্রচুরকের সূত্র ব্যবহার করব। প্রচুরক সমান সমান L প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 ইন্টু H। এখানে সব কিছুর মান দেয়া আছে, শুধু এই H টার মান শ্রেণী ব্যবধান সেটাই আমাদের নির্ণয় করতে হবে। প্রচুরক দেয়া আছে 49.75, L অর্থাৎ প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা সেটাও দেয়া আছে 48, F1 আর F2 এর মান দেয়া আছে, যথাস্থানে মানগুলো বসানো হয়েছে, H টা মান বের করতে হবে। তো এই 48 এটাকে আমরা এই পাশে নিয়ে আসলে সেটা 49.75 থেকে বিয়োগ হয়ে যাবে, বিয়োগ হলে 1.75, আর এই পাশে 7/7 আর 17 যোগ করে হচ্ছে 24। তো H এর মান বের করব। H এর সাথে এই অংশটুকু গুণ অবস্থায় আছে, 24 এ পাশে এসে গুণ হবে অর্থাৎ উপরে, আর 7টা ভাগ হবে অর্থাৎ নিচে, অর্থাৎ H ইজ ইকুয়াল টু 1.75 এর সাথে 24 গুণ নিচে 7 ভাগ। তো এইটুকু হিসাব করলে H এর মান পাওয়া যাবে হচ্ছে 6, অর্থাৎ শ্রেণী ব্যবধান হচ্ছে 6। খ নম্বর প্রশ্নে f of x, x চলকের একটা রাশি দেয়া আছে, দেখতে পাচ্ছ প্রশ্নটা। আমাদের নির্ণয় করতে বলেছে হচ্ছে f of x কিউব প্লাস 1 ডিভাইডেড বাই f of x কিউব মাইনাস 1। তো সেই মান বের করার জন্য প্রথমে হচ্ছে আমরা f of x কিউবের মান বের করব। f of x এর মান এটা, তাহলে f of x কিউব হবে হচ্ছে, যেখানে যেখানে x আছে সেখানে কেবল x কিউব বসিয়ে দিলেই হলো, 5x কিউব প্লাস 3 আর 5x কিউব মাইনাস 3। এখন এই f of x কিউবের নিচে আমরা একটা 1 ধরে নিতে পারি। তো 1 ধরলে সেটাকে যোজন বিয়োজন করলেই যেটার মান আমাদের বের করতে বলেছে সেই জিনিসটা পাওয়া যায়। f of x কিউব প্লাস 1 অর্থাৎ লব যোগ হর, আবার লব বিয়োগ হর। ডান পাশে তাহলে যোজন বিয়োজন করতে হবে, 5x কিউব প্লাস 3 লব যোগ হর আর লব বিয়োগ হর বিয়োগের কারণে পরের এই চিহ্নটা পরিবর্তন হয়ে এটা প্লাস 3 হলো। তো এটার মানই আমাদের নির্ণয় করতে বলেছে। ডান পাশে এটা হিসাব করে যা হয় সেটাই নির্ণয় মান। এখানে 3 3 কাটা গিয়ে 5 5 10, 10 কিউব, তারপর এখানে হচ্ছে 5x কিউব, 5x কিউব কাটা যাবে, 3 আর 3 হচ্ছে 6, 10 আর 6 2 দিয়ে কেটে একটু ছোট করা যাবে, 2 দিয়ে কাটলে 5x কিউব, আর নিচে হলো 3 দুগুণা 6। তো এই হচ্ছে 9 এর খ নম্বর প্রশ্নটার আনসার। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে যে প্রশ্নটা আছে গ নম্বর, একটা চিত্র দেখতে পাচ্ছ। বলা হয়েছে ত্রিভুজ এবিসি এর পরিসীমা 14 সেন্টিমিটার হলে বিসি এর দৈর্ঘ্য কত। চিত্রটা আমি এই যে বোর্ডে একটু এঁকে নিয়েছি। এই এবিসি ত্রিভুজটার পরিসীমা হচ্ছে 14 সেন্টিমিটার, আর বিসি এর মানটা আমাদের বের করতে হবে। এই চিত্রের মধ্যে এই কোণ সমান দেয়া আছে, আর এই কোণ সমান দেয়া আছে। এই অংশটুকু, এটা হচ্ছে নামটা দেইনি, ডিই, এটা ডি আর এখানে ই। এই বিডি এর মান 3 এবং সিই এর মান 6 সেন্টিমিটার দেয়া আছে। তো এই কোণ আর এই কোণ যেহেতু সমান, তো সমান একটা ত্রিভুজের সমান সমান কোণের বিপরীত বাহু সমান হবে, অর্থাৎ এই বাহুটা আর এই বাহুটা সমান হবে, অর্থাৎ এই বাহুটাও তাহলে 3। একই কারণে এটা 6 আর এটা 6 হবে, অর্থাৎ এই যে এইটা আর এটা সমান হবে, এবং সেই সমানটা হবে হলো 6 এর সমান। তো এই বাহু 3, এই বাহু 6, আর এটা বের করতে হবে। এই ত্রিভুজের পরিসীমা দেয়া আছে হলো 14 সেন্টিমিটার। পরিসীমা থেকে দুই বাহুর সমষ্টি যদি বের করি, আচ্ছা এগুলো একটু ব্যাখ্যা দিতে হবে, আমি এগুলো লিখছি না কিছুই, শুধু বিসি এর মানটা লিখে দিচ্ছি, বাকি কথাবার্তা মুখে বলছি। যে ত্রিভুজ এবিডি এর কোণ, এই যে এই কোণ অর্থাৎ এডিবি কোণ ইজ ইকুয়াল টু
ডি এ বি কোণ। সুতরাং বিডি ইজ ইকুয়াল টু এ বি ইজ ইকুয়াল টু 3 সেন্টিমিটার। আবার এ সিই বা এ সি এ ইসি ত্রিভুজে সিই এ কোণ সমান সমান কোণ ই এ সি। সুতরাং সিই সমান সমান এসি সমান সমান 6 সেন্টিমিটার। এখন ত্রিভুজ এবিসি এর পরিসীমা হচ্ছে পরিসীমা ত্রিভুজ এ বি সি এর পরিসীমা হচ্ছে 14 সেন্টিমিটার। এর পাশে 14 সেন্টিমিটার লিখি। আর পরিসীমা মানে তো 3 বাহুর যোগফল। তো এক বাহু হচ্ছে এবি, এক বাহু এসি আর এক বাহু বিসি। এবি প্লাস এসি প্লাস বিসি, একটু হিজিবিজি হয়ে গেল। এবি প্লাস এসি প্লাস বিসি। এবি হচ্ছে 3, এসি হলো 6, 3 যোগ 6 যোগ বিসি এর মান বের করতে হবে, সমান সমান ডান পাশে হলো 14। তো 3 আর 6 9, 9 ও পাশে গিয়ে বিয়োগ হয়ে 14 থেকে 9 বিয়োগ হলে 5, অর্থাৎ বিসি এর মান হচ্ছে 5 সেন্টিমিটার। গ নম্বর প্রশ্নের উত্তর। তারপরে ঘ নম্বরে একটা ক্রোমোজোরের সমতা দেয়া আছে, দুইটা ক্রোমোজোরের, এই যে এটা সমান সমান এটা, এখান থেকে আমাদের হচ্ছে এক্স ওয়াই নির্ণয় করতে হবে। হ্যাঁ, এক্স ওয়াই নির্ণয় করো। তো ক্রোমোজোরের শর্তানুসারে আমরা জানি যে দুইটা ক্রোমোজোর যখন সমান হয় তখন এই ক্রোমোজোরের প্রথম উপাদানটা এপাশে ক্রোমোজোরের প্রথম উপাদানের সমান হয় এবং দ্বিতীয় উপাদান দুইটাও পরস্পর সমান হয়। তো এটাই হচ্ছে ক্রোমোজোরের শর্ত। ক্রোমোজোরের শর্ত অনুসারে আমরা এখান থেকে দুইটা সমীকরণ গঠন করে তারপরে এক্স ওয়াই এর মান বের করতে পারি। লিখেছি যে ক্রোমোজোরের শর্তানুসারে 3x - 2 অর্থাৎ প্রথম অংশটা, এখানকার প্রথম অংশ 2y + 5 এর সমান। একটু সাজিয়ে নিয়েছি, 3x 2y টা এপাশে এনে বিয়োগ আর -2 ডান পাশে গিয়ে 5 এর সাথে যোগ হয়ে 7। এটাকে একটা সমীকরণ নাম্বার দিলাম। আবার এখানকার দ্বিতীয় অংশ এখানকার দ্বিতীয় অংশের সমান। এই অংশে x আছে বিধায় এটাকে আগে লিখেছি 6x - 11 = 2y - 1। পার্শ্ব পরিবর্তন করে 2y টা এপাশে এসে বিয়োগ আর -11 ডান পাশে গেলে +11 হবে, সেখান থেকে 1 বিয়োগ করে হচ্ছে 10। 2 নম্বর সমীকরণ। এখন এখানে অবশ্যই একটা 2 কমন নিয়ে উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করা যায়। ভাগ করতেও পারো, ভাগ করলে এখানে 3x হবে, সেক্ষেত্রে এই যে একটা থেকে আরেকটা বিয়োগ করলে x এর পদটা কাটা যাবে। আর ভাগ না করলেও এখানে যে 2y সমান আছে, একটা থেকে আরেকটা বিয়োগ করলেও 2y y এর পদটা কাটা যাবে। তো এটা এখান থেকে আমরা এটা বিয়োগ করি 2 থেকে 1, তাহলে এই যে 10 থেকে 7 বিয়োগ করলে মাইনাসের ঝামেলা হবে না। 2 নম্বর সমীকরণ থেকে হচ্ছে বিয়োগ করব 1 নম্বর সমীকরণ। তাহলে 2 নম্বর হচ্ছে 6x - 2y = 10 আর 1 নম্বর হচ্ছে 3x 2y = 7। বিয়োগ করব, বিয়োগ করলে নিচের সাইন গুলো চেঞ্জ হয়ে যাবে, 2y কাটা যাবে, 10 থেকে 7 বাদ দিলে হচ্ছে 3, আর এখানে 6x থেকে 3x বাদ দিলেও 3x, তার মানে x = 1। x এর মান যে কোনো একটা সমীকরণে এখন বসিয়ে দেই। দুইটা সমীকরণ প্রায় একই রকম, যে কোনো একটাতে বসাই। 1 নং এ x এর মান বসিয়ে পাই, মান বসিয়ে 1 নং হচ্ছে এটা 3 × x অর্থাৎ 3 × 1 - 2y = 7। 3 অক্ষে 3 ওপাশে গেলে 7 থেকে বিয়োগ হয়ে 4, তার মানে y = -2 দিয়ে দুই পাশে ভাগ করে দিলে এই পাশে হবে -2, অর্থাৎ x আর y এর মান যদি আমরা একসাথে ক্রমজোর আকারে লিখি, x হচ্ছে 1, y হচ্ছে -2। তো এই হচ্ছে ঘ নম্বর প্রশ্নটার সমাধান। তারপরে গ নম্বর, x² = 7 + 4√3 এবং x > 0 হলে 1/x এর মান কত? গ নম্বর মোটামুটি সহজ একটা প্রশ্ন। x² এর মান দেয়া আছে, সেখান থেকে আমরা প্রথমে হচ্ছে x এর মান বের করব, তারপরে 1/x এর মান বের করব। x² যে মানটা দেয়া আছে গ নম্বর প্রশ্ন, x² = 7 + 4√3, x² = 7 + 4√3 দেয়া আছে। আমাদের বের করতে হবে হচ্ছে 1/x এর মান, বলা হয়েছে যে x > 0।
এখান থেকে প্রথমত আমরা এক্স এর মান বের করব, তার জন্য ডান পাশে একটা স্কোয়ার আনতে হবে। আমরা 7 কে ভেঙে যদি 4 + 3 লিখি, 3টা পরে লিখি, তাহলে এটাকে একটু সাজিয়ে গুছিয়ে সূত্রে ফেলা যাবে। 4 কে আমরা লিখতে পারি হচ্ছে 2 স্কয়ার, আর 3 কে লিখতে পারি √3 স্কয়ার, মাঝখানে 2a b, a হচ্ছে 2 আর b হলো √3। এভাবে যদি একটু ভেঙে রাখা হয় এটা সমানই হয়, 2 × 4 √3, তাহলে এটা a² + 2ab + b² সূত্রে পড়ে। x² হচ্ছে a + b হোল স্কয়ার, দুই পাশ থেকে স্কয়ার বাদ দিয়ে দিলে x এর মান পাওয়া যাবে, অর্থাৎ বর্গমূল করে 2√3, 2 + √3 x এর মান। এর পরের অংশটুকু আমি আর হিসাব করে দেখাচ্ছি না, কারণ এই ধরনের হিসাব বহুবার করা হয়েছে। এটার বিপরীত রাশি বের করতে গেলে এটা মাঝখানে শুধু চিহ্নটা পরিবর্তন করে দিলেই হয়, তো সেইটা হিসাবটা আমি আর করে দেখাচ্ছি না এখানে। শুধু আবার মনে করিয়ে দিই যে এটা বিপরীত চিহ্ন বসিয়ে দিলেই হবে। এমসিকিউতে অনেক সময় আমাদের এটা শর্টকাট করতে হয়, তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে সেই ক্ষেত্রে যে এই পদ দুইটার বর্গের বিয়োগফল 1 হয় কিনা। যদি 1 হয় তবে সেই ক্ষেত্রে কেবল চিহ্নটা মাঝখানে পরিবর্তন করে দিলেই x এর বিপরীত রাশির মান পাওয়া যাবে, অথবা 1/x থেকে তার বিপরীত রাশি x হয়, সেটার মানও এইভাবে করে আমরা বের করতে পারি। তো এটা 1 নম্বর প্রশ্ন। এখানে আবার তোমরা মানে এরকম অঙ্কের সমাধান করার সময় এরকম শর্টকাট লিখে দিও না, এমসিকিউ এর সময় সেটা শর্টকাট করতে পারো, তবে অঙ্কের ক্ষেত্রে তো সমাধান করে দেখাতে হবে। 4 নম্বর প্রশ্নের সমাধান করছিলাম। এবার 6 নম্বর বলেছে যে cot to the power 4a minus cot square a is equal to 1 হলে প্রমাণ করো যে cos to the power 4a plus cos square a এর মান স্বাভাবিক সংখ্যা। 6 নম্বর, cot to the power 4a minus cot square a is equal to 1, cot square a is equal to 1 আমাদের প্রমাণ করতে বলেছে যে cos to the power 4a plus cos square a এর মান হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, ন্যাচারাল নাম্বার বলি আমরা যেগুলোকে। তো সেটার মান কোনো একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা আসলেই হয়ে যাবে। তো এখান থেকে আমাদের cos আনতে হবে। আমরা এই cot to the power 4a বাম পাশে রেখে মাইনাস cot স্কয়ার যদি ডান পাশে নিয়ে যাই তাহলে 1 প্লাস cot স্কয়ার a হবে। cot আর কোসেক নিয়ে আমরা একটা সূত্র জানি যে কোসেক স্কয়ার মাইনাস cot স্কয়ার a ইজ ইকুয়াল টু হচ্ছে 1। সেই সূত্র একটু পার্শ্ব পরিবর্তন করলে 1 প্লাস cot স্কয়ারের মান পাওয়া যাবে হচ্ছে কোসেক স্কয়ার a। cot to the power 4a ইকুয়াল টু কোসেক স্কয়ার a। cot কে ভেঙে আমরা লিখতে পারি হচ্ছে cos বাই sin, 4 পাওয়ার আছে এখানে, তো 4 পাওয়ার দিলাম, sin to the power 4a। ডান পাশে কোসেক কে আমরা 1/sin লিখতে পারি, পাওয়ারটা ঠিক রাখতে হবে। এবারে উভয় পক্ষকে যদি sin to the power 4a দিয়ে গুণ করি, গুণ করে দেখাতে পারো অথবা সাইড নোট লিখে দিতে পারো, আমি কোনোটাই করছি না, সরাসরি গুণ করে যা হয় সেটা লিখছি। এখানে sin to the power 4a দিয়ে গুণ করলে cos to the power 4a হবে, আর ডান পাশে sin to the power 4a গুণ করলে sin স্কয়ার কেটে আরো sin স্কয়ার a থাকবে, sin স্কয়ার a। এখন cos to the power 4a is equal to হচ্ছে sin স্কয়ার a কে আমরা লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার a, কারণ sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a is equal to 1, সেখান থেকে sin স্কয়ারের মান বের করলে এটা এরকম হবে। তো সব শেষে হচ্ছে cos to the power 4a মাইনাস cos স্কয়ারটাকে যদি এই পাশে আনি প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু 1। তো এটার মান আমরা পাচ্ছি হলো 1। তো 1 তো একটা স্বাভাবিক সংখ্যা, শেষে লিখে দেব যে সুতরাং cos to the power 4a প্লাস cos স্কয়ার a এর মান একটি স্বাভাবিক সংখ্যা। তো এটাই এখানে দেখাতে বলা হয়েছে, হ্যাঁ স্বাভাবিক সংখ্যা, সেটাই প্রমাণ করতে বলা হয়েছে। শেষে মানে কথাটুকু লিখে শেষে প্রমাণিত লিখে দিবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এক্সক্লুসিভ মডেল 3 এর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি। এবারে 6 নম্বর যে প্রশ্নটা আছে, বলা হয়েছে একটা ত্রিভুজের পরিসীমা 48 সেন্টিমিটার, ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত 3/2:5/2:4 হতে পারে কি, ব্যাখ্যা করো। এখন 3 বাহুর দৈর্ঘ্যের যে অনুপাত দেয়া আছে, আমরা সেখান থেকে পরিসীমা দেয়া আছে, পরিসীমা ব্যবহার করে 3 বাহুর দৈর্ঘ্য বের করে তারপরে দেখব যে এটা ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্যের অনুপাত হতে পারে কি না।
অনুপাত থেকে আমরা এটাকে সরল অনুপাতে রূপান্তর করার জন্য এই যে নিচে হর যেহেতু 2 আছে দুইটাতেই, তো লসাগু 2 দিয়ে যদি প্রত্যেকটা অনুপাতের রাশিগুলোকে গুণ করি তাহলে 3:5:8 পাওয়া যাবে। তো অনুপাতের রাশিগুলোর যোগফল হবে হচ্ছে 16। তার মানে 16 ভাগের 3 ভাগ একটা বাহু হওয়ার কথা, 16 ভাগের 5 ভাগ একটা, আর 16 ভাগের 8 ভাগ একটা। তো প্রথম বাহুর দৈর্ঘ্য হবে, যেহেতু পরিসীমা দেওয়া আছে 48 এর 16 ভাগের 3 ভাগ। একইভাবে দ্বিতীয় বাহু, তৃতীয় বাহু হিসাব করে যদি দৈর্ঘ্যগুলো বের করি, একটা 9, একটা 15 আর একটা 24 সেন্টিমিটার হওয়ার কথা। কিন্তু দেখো প্রথম দুইটা বাহু যদি যোগ করি তাহলে 24 সেন্টিমিটার হয়, সেটা তৃতীয় বাহুর সমান হয়। কিন্তু ত্রিভুজের তো যে কোনো দুইটা বাহু যোগ করলে তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হয়। তো তার মানে এই যে এটা এই বাহুগুলো দিয়ে কোনো ত্রিভুজ অঙ্কন করা সম্ভব হবে না। তো তার মানে যে অনুপাতটা দেয়া ছিল সেটা ওই ত্রিভুজের 3 বাহুর অনুপাত হতে পারে না। তো শেষে একটু কথা দিয়ে লিখে দিতে হবে যে এটা যোগ করে দেখাতে হবে যে প্রথম দুই বাহুর যোগফল তৃতীয় বাহুর যোগফলের সমান হয়। তো সুতরাং এই ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়, অর্থাৎ প্রদত্ত অনুপাত ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্যের অনুপাত হতে পারে না। তো এটা 6 নম্বর ছিল। বর্গীয় জ নম্বর বলেছে যে বৃত্তস্থ চতুর্ভুজের একটা বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণের পার্থক্য নির্ণয় করো। একটুখানি চিত্র এঁকে বিষয়টা বোঝার চেষ্টা করি। বর্গীয় জ, একটা বৃত্ত আঁকতে হবে। একটা বৃত্তস্থ চতুর্ভুজের কথা বলা হয়েছে। ধরা যাক যে একটা বৃত্তস্থ চতুর্ভুজ আঁকলাম আমরা। বৃত্তস্থ চতুর্ভুজ ABCD বলেছে যে বৃত্তস্থ চতুর্ভুজের একটা বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণের পার্থক্য নির্ণয় করো। একটা বহিস্থ কোণ, ধরা যাক যে এই বাহুটাকে বর্ধিত করলে এই যে এটা একটা বহিস্থ কোণ উৎপন্ন হলো, আর এটার অন্তস্থ কোণ হচ্ছে এটা, আর অন্তস্থ বিপরীত কোণ হচ্ছে এইটা, এই কোণ। এই কোণের বিপরীত কোণ যেটা সেটা, অর্থাৎ বি এর বিপরীত কোণ হচ্ছে ডি, অন্তস্থ কোণ বি কোণ, আর বি কোণের বিপরীত কোণ ডি কোণ, অর্থাৎ অন্তস্থ বিপরীত কোণ হচ্ছে ডি কোণ। তো এই দুইটা কোণের পার্থক্য জিজ্ঞেস করেছে। তো আমরা জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের হচ্ছে বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তার মানে এই কোণ আর এই কোণ, একটু তথ্যটা লিখে নেবে প্রথমে। যেরকম একটা চতুর্ভুজ এঁকে, বৃত্তস্থ চতুর্ভুজ এঁকে বিবরণ দিবে যে ABCD একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে কোণ বি আর হচ্ছে কোণ ডি সমান সমান হচ্ছে 180 ডিগ্রি, কারণ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা ডি কোণের মান পাবো হচ্ছে, কোণ ডি হচ্ছে 180 মাইনাস বি কোণ। আবার এই বি এর যে বহিস্থ কোণটা, এটা ধরা যাক যে ই বিন্দু, CBE বহিস্থ কোণ যেটা, কোণ CBE সেটাও, এটার সম্পূর্ণ কোণ 180, সম্পূর্ণ 180 থেকে এই বি কোণটা মাইনাস করলে এই EBC বা CBE কোণটা পাওয়া যাবে, অর্থাৎ এটার মানও হচ্ছে 180 থেকে বি কোণ বিয়োগ। তাহলে এই যে এটা আর এটা সমান, অর্থাৎ ডি কোণ আর CBE কোণ সমান, অর্থাৎ কোণ ডি ইকুয়াল টু হচ্ছে কোণ CBE। ডি কোণ আর CBE কোণ, এই কোণটা সমান। তো এদের পার্থক্যের কথা জিজ্ঞেস করা হয়েছে। দুইটা সমান কোণ পার্থক্য বের করতে গেলে, অর্থাৎ বিয়োগ করলে তো শূন্য হবে। শেষে কথা লিখে দিতে হবে যে সুতরাং যে বৃত্তস্থ চতুর্ভুজের একটা বহিস্থ কোণ এবং তার অন্তস্থ বিপরীত কোণের পার্থক্য হচ্ছে 0 ডিগ্রি। বর্গীয় জ নম্বর হচ্ছিল। তারপরে হচ্ছে ঝ নম্বর, একটা ত্রিকোণমিতিক রাশি দেওয়া আছে, এর মান নির্ণয় করতে বলেছে। আচ্ছা, এটা সহজ একটা প্রশ্ন, এটা আমি আর সমাধান করে দেখাচ্ছি না। এখানে 1 মাইনাস কট স্কয়ার 60 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস কট স্কয়ার 60 ডিগ্রি দেওয়া আছে। কট 60 এর মান হচ্ছে 1/√3। 1/√3 মান বসিয়ে, স্কয়ার আছে, স্কয়ার করলে রুট উঠে যাবে, তারপর ওপর নিচ আলাদাভাবে লসাগু নিয়ে তারপর হিসাব করে দিলেই এটার মান পাওয়া যাবে। ইউ নাম্বার a প্লাস 1/a ইকুয়াল টু 2 হলে a কিউব প্লাস 1/a টু দ্য পাওয়ার 5 সমান কত? একটা কিউব আছে, আবার একটা 5 পাওয়ার দেয়া আছে। দেখতে একটু অড লাগে, দেখে হয়তো একটু
মানে ভয় পেয়ে যেতে পারো অনেকেই, তবে আসলে খুবই সহজ একটা প্রশ্ন এটা। নিউ নাম্বার a প্লাস 1 বাই a প্লাস 1 বাই a ইজ ইকুয়াল টু 2 দেওয়া আছে। এইখান থেকে আমরা a এর মান বের করে নিতে পারি। লসাগু নিলে a লসাগু উপরে হবে হচ্ছে a স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 2, আর গুণন করলে a স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 2a। সব এক পাশে যদি নিয়ে আসি a স্কয়ার মাইনাস 2a প্লাস 1 ইকুয়াল টু 0। 2a এটাকে আমরা 2a ইন্টু 1 লিখতে পারি, আর 1 এর উপর একটা স্কয়ার ধরে নিতে পারি। তাহলে এটা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সূত্রে পড়বে। সূত্র অনুসারে a মাইনাস b হোল স্কয়ার, ডান পাশে তো 0, তাহলে স্কয়ারটা ডান পাশে গিয়ে 0ই হয়ে যাবে। আর তাহলে a মাইনাস 1 ইকুয়াল টু 0, অর্থাৎ a এর মান পাওয়া যাবে হলো 1। এখন যেটার মান বের করতে বলেছে সেটা হচ্ছে কি প্রশ্ন, a কিউব প্লাস 1 বাই a টু দ্য পাওয়ার 4। সুতরাং a কিউব প্লাস 1 বাই a টু দ্য পাওয়ার 4, এর মান 1। 1 এর উপরে যতই পাওয়ার দেই না কেন আমরা, সেটা 1ই হবে। 1 এর কিউব দিলে 1, 1 টু দ্য পাওয়ার 5 সেটা 1, 1 বাই 1 ইকুয়াল টু 1। তো 1 আর 1 যোগ করলে হচ্ছে 2, অর্থাৎ প্রদত্ত রাশির আনসার বা মান হচ্ছে 2। ত নম্বর প্রশ্নে মিলন বাংলায় 85, ইংরেজিতে 96 এবং গণিতে 96 পেল। যদি তার গড় প্রাপ্ত নম্বর 89 হয় তবে রসায়নে তাকে কত পেতে হবে? আচ্ছা, তাহলে মোট হচ্ছে এখানে 4টা সাবজেক্টের কথা বলা হয়েছে, বাংলা, ইংরেজি, গণিত এবং রসায়ন। তো 4টা সাবজেক্টের গড় নম্বর যদি 89 হয়, ট নম্বর গড়কে সাবজেক্টের সংখ্যা বা রাশির সংখ্যা দিয়ে গুণ করলে সমষ্টি পাওয়া যাবে। ত নম্বর 4 বিষয়ের, আচ্ছা এটা আবার 8 মনে করবা, 4 বিষয়ের গড় হচ্ছে 89। সুতরাং 4 বিষয়ের মোট নম্বর 89 কে 4 দিয়ে গুণ, 4 নং 36, 6 হাতে 3, 4 8 32 আর 3 35, 356 4 বিষয়ের মোট নাম্বার। তো তার মধ্যে হচ্ছে বাংলা, ইংরেজি এবং গণিতের নাম্বার দেয়া আছে। তো সেই 3টা বিষয়ের নাম্বার যদি 4 বিষয়ের নাম্বার থেকে বাদ দেই, তাহলে তো রসায়নের নাম্বারটা পাওয়া যাবে। সুতরাং যে তথ্যগুলো দেয়া আছে সেগুলো লিখে নিতে পারো। আমি সেটা না লিখে সরাসরি রসায়নে পেতে হবে লিখি। রসায়নে পেতে হবে এই 356 থেকে 3 বিষয়ের মোট নাম্বার বাদ দিতে হবে। বাংলায় পেয়েছে হলো 85, আর ইংরেজি আর গণিতে হলো 96 করে। 85 যোগ 96 যোগ 96, তাহলে 356 থেকে বিয়োগ করব 96 যোগ 96 যোগ 85, 277। 356 থেকে সেটা বিয়োগ করলে 79। তার মানে রসায়নে যদি সে 79 পায় তাহলে তার গড় নম্বর 89 হবে। তো এই ছিল ট নম্বর প্রশ্নটার সমাধান। তারপরে ঠ নম্বরে আছে যে বর্গক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে, বর্গক্ষেত্রটি আঁকো। এখানে অঙ্কনের চিহ্ন আর বিবরণ আবশ্যক বলেছে। খ নম্বর প্রশ্নে মানে এরকম সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে বিবরণ তো সাধারণত চায় না, তবে চাইলে তো দিতে হবে। অবশ্য সহজ প্রশ্ন এটা। বর্গক্ষেত্রের পরিসীমা দেয়া আছে, যে কোনো একটা পরিসীমা এঁকে নিতে হবে। পরিসীমা ধরা যাক, আচ্ছা একবারে আমরা পরিসীমা ব্যবহার করে এখানেই হচ্ছে বর্গক্ষেত্রটা আঁকবো। তো পরিসীমা যদি এটা হয়, তো এই বর্গের পরিসীমা মানে হচ্ছে 4 বাহুর সমষ্টি। এটাকে সমান 4 ভাগে ভাগ করলে এক একটা বাহুর দৈর্ঘ্য পাওয়া যাবে। তো প্রথমে এটাকে আমরা সমদ্বিখণ্ডিত করব। ধরা যাক যেখানে সমদ্বিখণ্ডিত করলাম, আবার এই অর্ধেকের আরেকবার সমদ্বিখণ্ডিত, অর্ধেকটাকে আরেকবার সমদ্বিখণ্ডিত করব, অর্থাৎ তাহলে এটা 4 ভাগের 1 অংশ হবে এটা। তো সমদ্বিখণ্ডিত কিভাবে করে সেগুলো তো আসলে এই লেভেলে এসে আর সেগুলো বলার প্রয়োজন মনে করছি না। এখন এটা যদি বর্গের একটা বাহুর দৈর্ঘ্য হয়, বর্গের তো সবগুলো কোণ সমকোণ হয়,
এখানে একটা সমকোণ এঁকে নিতে হবে। সমকোণ এঁকে নিয়ে তারপর এই বাহু সমান আবার এদিক থেকে কাটতে হবে। একই সমান দৈর্ঘ্য নিয়ে এখান থেকে একটা বৃত্তচাপ, আবার এখান থেকে একটা বৃত্তচাপ এঁকে এগুলো যোগ করে দিলে একটা বর্গক্ষেত্র পাওয়া যাবে। তো এটার নাম ধরা যাক যে এ বি সি ডি। অঙ্কনের বিবরণ দিতে হবে যে ধরা যাক যে এ এফ বর্গক্ষেত্রের একটা পরিসীমা, একটা বর্গক্ষেত্রের পরিসীমা, বর্গক্ষেত্রটি আঁকতে হবে। এ এফ এর 1/4 এ বি নির্ণয় করি। এ বিন্দুতে বি এ ই কোণ সমান 90 ডিগ্রি আঁকি। এ ই থেকে এডি ইজ ইকুয়াল টু এ বি কাটি। বি এবং ডি বিন্দুকে কেন্দ্র করে ডি এ বি কোণের অভ্যন্তরে এ বি বা এডি এর সমান ব্যাসার্ধ নিয়ে দুইটা বৃত্তচাপ আঁকি যারা পরস্পরকে সি বিন্দুতে ছেদ করে। সি কমা ডি এবং বি কমা সি যোগ করি, তাহলে এবিসিডি নির্ণেয় বর্গ। শিক্ষার্থী বন্ধুরা, এবারে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর হচ্ছে ড নাম্বারটা। প্রশ্নে বলা হয়েছে পি কিউ ও আর ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করো যে, একটা বীজগণিতীয় সমীকরণ দেওয়া আছে সেটা প্রমাণ করে দেখাতে হবে। তো পি কিউ আর ক্রমিক সমানুপাতি, তার মানে পি আর কিউ এর অনুপাত এবং কিউ আর আর এর অনুপাত সমান। তো সেখান থেকে আমরা এগুলোকে ভগ্নাংশ আকারে লিখে আর গুণন করে কিউ স্কয়ার ইজ ইকুয়াল টু পি আর এই মানটা পাবো। এবার বাম পক্ষ যেটা দেয়া আছে সেই প্রশ্নটুকু তুলে এটা হোল স্কয়ার আছে উপরে নিচে, হোল স্কয়ার সূত্র দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। তো ভেঙে দিলে দুইটা যে কিউ স্কয়ার পাওয়া যাবে এখানে এবং এখানে, সেই কিউ স্কয়ারের মান আমরা পি আর বসিয়ে দিই। পি আর তাহলে ওপর থেকে একটা পি আর নিচ থেকে হলো একটা আর কমন নেওয়া যাবে। কমন নিয়ে ওপরে এবং নিচে যে রাশিটা পাওয়া যাবে সেই রাশিগুলো কিন্তু কাটা যাবে। কাটা গেলে পি বাই আর হবে বাম পক্ষের মান। ডান পক্ষে আছে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার ডিভাইডেড বাই কিউ স্কয়ার প্লাস আর স্কয়ার। এখানেও আমরা এই যে কিউ স্কয়ার এর মান বসিয়ে দিয়েছি পি আর। তো ওপর থেকে পি আর নিচ থেকে হলো আর কমন নিয়ে ওপরে পি প্লাস আর, নিচেও পি প্লাস আর কমন নিয়ে থাকবে এবং সেটা কেটে দিলে পি বাই আর পাওয়া যাবে হচ্ছে ডান পক্ষের মান। তার মানে বাম পক্ষ আর এই যে ডান পক্ষ সমান হয়ে যাবে। তো ড নাম্বার তাহলে প্রমাণ হয়ে যাচ্ছে। এবারে ঢ নম্বর প্রশ্নে 3, 4 এবং 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে বলা হয়েছে। পরিবৃত্ত মানে এমন একটা বৃত্ত যেটা ত্রিভুজের শীর্ষ বিন্দুগুলো দিয়ে যাবে। তো প্রথমে ত্রিভুজটা আঁকতে হবে। 3, 4 এবং 5 সেন্টিমিটার ব্যাসার্ধ দৈর্ঘ্য বিশিষ্ট একটা ত্রিভুজ ঢ নাম্বার। প্রথমে 3, তারপরে 4 আর হচ্ছে 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের তিনটা বাহু এঁকে নিতে হবে। এবার প্রথম যে কোনো একটা রশ্মি নিয়ে সেখান থেকে একটা বাহু কেটে নিলাম। ধরা যাক যে এটা সি বাহুটা, বি এ, সি বাহুটা কেটে নিয়েছি। এবার এ আর বি এর সমান দৈর্ঘ্য, এ আর বি এর সমান দৈর্ঘ্য সেগুলোকে ব্যাসার্ধ হিসেবে নিয়ে এই বিন্দু আর এই বিন্দু থেকে দুইটা বৃত্তচাপ আঁকতে হবে একই পাশে। ধরা যাক যে বৃত্তচাপ দুইটা পরস্পরকে এই বিন্দুতে ছেদ করে আছে। নাম দিয়ে দেই, এটা হচ্ছে এ, এটা বি, সি। তারপর এই এ বি এবং এ সি যোগ করলে ত্রিভুজটা পাওয়া যাবে। এখন এই ত্রিভুজের হচ্ছে পরিবৃত্ত আঁকতে হবে। পরিবৃত্ত আঁকতে গেলে ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর সমদ্বিখণ্ডক আঁকতে হবে। ধরা যাক যে আমরা এখানে এ বি আর এ সি এর সমদ্বিখণ্ডক আঁকি। সমদ্বিখণ্ডক এ এবং বি বিন্দুকে কেন্দ্র করে এ বি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে দুই পাশে দুইটা 4টা বৃত্তচাপ আঁকলে সেই ছেদ বিন্দুগুলো যোগ করলে হচ্ছে সমদ্বিখণ্ডক পাওয়া যাবে। একইভাবে এসি এর সমদ্বিখণ্ডক, ধরা যাক যে এটা, এই সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পরকে যেখানে ছেদ করবে সেটাই হচ্ছে পরিবৃত্তের কেন্দ্র হবে। তারপর যেহেতু এই বৃত্তটা হচ্ছে শীর্ষ বিন্দুগুলো দিয়ে যাবে, তো এই কেন্দ্র থেকে যে কোনো একটা শীর্ষের দূরত্বকে আমরা যদি ব্যাসার্ধ হিসাবে বিবেচনা করে একটা এই ওকে কেন্দ্র করে ও এ এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত যদি এঁকে দেই সেটাই হবে হচ্ছে নির্ণেয় পরিবৃত্ত। তো আমি এটা অনুমান করে এঁকে দিলাম। তোমরা মাপ নিয়ে আঁকবে, তবে একটু এদিক ওদিক হতে পারে। এই পরিবৃত্ত বা অন্তর্বৃত্ত এগুলো আঁকা একটুখানি কঠিন, চেষ্টা করতে হবে যতখানি নিখুঁতভাবে আঁকা যায়। তো এটার তো আর কোনো বিবরণের প্রয়োজন নাই। সবশেষ মূর্ধন্য নাম্বার, একটা আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতার অনুপাত 21:16:12 এবং কর্ণের দৈর্ঘ্য 87 সেন্টিমিটার। ঘনবস্তুটির উচ্চতা নির্ণয় করো।
তিনটা মাত্রা দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তাদের অনুপাত দেয়া আছে এবং ঘনবস্তুটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য দেয়া আছে। তো এখানকার একটা মাত্রা ঘনবস্তুটার উচ্চতা কত সেটা বের করতে হবে। মাত্রা যেগুলো দেয়া আছে 21, 16 আর 12 মূর্ধন্য নাম্বার। একটু সংক্ষেপে এভাবে লিখি যে দৈর্ঘ্য অনুপাত প্রস্থ অনুপাত উচ্চতা, সেটা দেয়া আছে হলো 21, 16 অনুপাত 12। 21 অনুপাত 16 অনুপাত 12। আমরা জানি যে অনুপাতের রাশিগুলোকে একই সংখ্যা দিয়ে গুণ করলে প্রকৃত সংখ্যা পাওয়া যায়। তো সবগুলোকে x দিয়ে গুণ করি। ধরি দৈর্ঘ্যকে a দিয়ে যদি প্রকাশ করি সেটা 21x, একক আছে হলো সেন্টিমিটার, প্রস্থ b 16 সেন্টিমিটার হবে, 16x সেন্টিমিটার হবে, আর উচ্চতা যেটা আমাদের বের করতে হবে সেটাকে আমরা c দিয়ে প্রকাশ করি 12x সেন্টিমিটার। এখন কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে হলো 87 সেন্টিমিটার। কর্ণের দৈর্ঘ্য 87 সেন্টিমিটার। সূত্রানুসারে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √ দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার যোগ উচ্চতা স্কয়ার ইজ ইকুয়াল টু 87। দুই পাশে বর্গ পরে করি, আগে এগুলোর মান বসে একটু হিসাব করি। a মানে হচ্ছে 21x তার স্কয়ার প্লাস 16x স্কয়ার প্লাস 12x সেটারও স্কয়ার, সবকিছু মিলে এখানে √ আছে, ডান পাশে হচ্ছে 87। 21x হোল স্কয়ার করলে 21 এর স্কয়ার করলে হচ্ছে 21 এর স্কয়ার করলে হবে 441, 441x স্কয়ার প্লাস 16 স্কয়ার করলে 256 স্কয়ার প্লাস 12 স্কয়ার করলে হচ্ছে 144x স্কয়ার। সবগুলো সদিশ পদ যোগ করে দেব। 441 যোগ 256 যোগ 144, তাহলে 841। একটু পাশে যেদিকে হিসাব করি বাকি হিসাবটা 841 x স্কয়ার √ আছে ইকুয়াল টু হচ্ছে 87। 841 বর্গমূল করলে হচ্ছে 29 হয়, তাহলে এটা বর্গমূল করলে 29, x স্কয়ার বর্গমূল করলে x ইকুয়াল টু 87। সুতরাং x মানে হচ্ছে 29, ওপাশে ভাগ করলে 3 পাওয়া যাবে। x এর মান 3, আমাদের বের করতে হবে হচ্ছে উচ্চতা মানে 12x। তো শেষে লিখব যে সুতরাং ঘনবস্তুটির উচ্চতা, সুতরাং ঘনবস্তুটির উচ্চতা 12 ইন্টু x এর মান 3, 3 × 36 সেন্টিমিটার। তো এই হচ্ছে শেষের প্রশ্নটা, মূর্ধন্য নাম্বার প্রশ্নের সমাধান। তো শিক্ষার্থী বন্ধুরা, এই মডেল 3 এর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা এখানে শেষ হচ্ছে। এই ভিডিও থেকে তোমরা উপকৃত হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।